ঢাকা বিশ্ববিদ্যালয় কঠিন নয়, প্রস্তুতি যদি গোছানো হয়। আর সি ইউনিটকে যদি আমি এক অর্থে বলি, সেটা যদি প্রস্তুতি গোছানো না থাকে তাহলে চান্স পাওয়াটা আসলে অসম্ভব। আজকের এই ভিডিওতে আমরা দেখিয়ে দিব যে কিভাবে তুমি তোমার সি ইউনিটের প্রস্তুতিকে গুছিয়ে নিবা। মানে এক কথায় বলতে গেলে তোমার ঘ ইউনিটে চান্স পাওয়ার পুরো কৌশলটা, উপায়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমরা সবাই জানি যে সি ইউনিটের সাবজেক্ট হচ্ছে 5টা। মানে এই 5টা সাবজেক্টে তুমি যদি ভালো করতে পারো তাহলে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় সহজ হয়ে যাবে। এবং 2019 সাল মানে 20 সালের পরীক্ষা থেকে কিন্তু রিটেন চালু হয়েছে। তো এই যে রিটেন এবং হচ্ছে এমসিকিউ, এটা দুইটার কিন্তু একটা কম্বিনেশন প্রয়োজন হয়। সো এই কম্বিনেশনটা তুমি কিভাবে করবা বা কিভাবে রিটেনের প্রিপারেশনটাও নিবা, পাশাপাশি এমসিকিউর প্রিপারেশন নিবা, সেটা জানার জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই তোমাকে দেখতে হবে। তুমি যদি আমার ভিডিওটা নতুন দেখে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবা যে ভাই আপনার ভিডিওটা আজকে ফার্স্ট টাইম দেখলাম, বা স্যার। আর তুমি যদি আমার ভিডিওটা আগে থেকেই দেখে আসো তাহলে অবশ্যই তুমি ভিডিওটা নিচে কমেন্ট করে যাবা যে ভাই আমরা আগে থেকে আপনাদের ভিডিও দেখতেছি এবং হচ্ছে ইনশাল্লাহ সামনেও দেখবো। আর যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ডদেরকে মেনশন দিবা যারা এখনো ভিডিওটা দেখে নাই ফেসবুক লাইভে বা ফেসবুকে। কথা না বাড়িয়ে আমরা শুরু করি। প্রথম হচ্ছে মনে রাখবা সি ইউনিটের 5টা সাবজেক্টের ভিতরে বাংলা সাবজেক্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গত ক্লাসে আমরা হচ্ছে যে জিনিসটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে কোনটার বাংলা সাহিত্য পাঠের ভিতরে কি আসতে পারে, কিভাবে আসতে পারে। আজকের এখানে আমরা দেখাই যে বাংলা সাহিত্য পাঠ, সেখানে হচ্ছে আমরা দুইটা পাঠ থাকে, একটা হচ্ছে তোমার গদ্য, আরেকটা হচ্ছে তোমার পদ্য, এবং আরেকটা পাঠ থাকে সেটা হচ্ছে উপন্যাস। আমরা দেখাইছিলাম যে এইখান থেকে 3 থেকে 4টা প্রশ্ন আসে। তো এই যে 3 থেকে 4টা প্রশ্ন, এই পদ্য এবং গদ্যটা তুমি কিভাবে পড়বা, মানে তোমার এটা অ্যাকচুয়ালি কিভাবে পড়া উচিত। দেখো, খামখেয়ালি চলার পরে তুমি যদি দেখো যে তোমার আসলে গন্তব্যস্থল পৌঁছাইতে পারো নাই, তাহলে কিন্তু আলটিমেটলি তোমার খামখেয়ালি চলাটা অনর্থক হয়ে দাঁড়াবে। তুমি যদি রুটিন মাফিক চলো যে আমার বইয়ে 10টা পদ্য আছে এবং হচ্ছে 10টা গদ্য আছে, আমার মাস আছে এখনো হাতে 3 মাস, তাহলে আমি যদি এই 20টাকে প্রথমে একদিন করে একটা করে পড়ি তাহলে আমার 10 দিন লাগবে 10টা পড়তে, মানে 20 দিন লাগবে 20টা পড়তে। 20টা পড়ার পরে আমি হচ্ছে এই 20টাকে বাকি সময়গুলোতে রিভিশন দিতে পারবো। কন্টিনিউয়াসলি রিভিশনের উপর রাখতে হবে, মনে রাখতে হবে, মানে যত বেশি রিভিশন দিবা তত বেশি তোমার পড়াটা মাথায় রাখবে। এখন কথা হলো, একদিনে আমি এই পুরো পদ্যটা কি পড়বো? একটা পদ্য পড়তে তো আমার একদিন লাগবে না। প্রথমত মনে রাখো যে তোমাকে পুরো মানে কবিতাটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। এবং এমনও হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় বলে যে মানে ধরো বলবে 16 লাইনের পরের লাইন কোনটি। হ্যাঁ, এভাবে প্রশ্ন আসে, 16 লাইনের পরের লাইন কোনটি। তো এখন যদি তুমি 16 লাইনটা না জানো, 16 নম্বর লাইনে কি আছে সেটা যদি না জানো, তাহলে 17 নম্বর লাইনে কি আছে সেটা তুমি বলতে পারবা না। সো এই জন্য তোমাকে গদ্য পদ্য বলো পুরো ব্যাপারটাকে হাতে কলমে, এবং আমি সাজেশন করবো, এবং আমি নিজেও হচ্ছে আমার অ্যাডমিশনের সময় প্রত্যেকটা কবিতা মুখস্থ থাকতো, প্রত্যেকটা কবিতা, এবং হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা আমাদের সময় ছিল, আমরা সেটাও মুখস্থ করছিলাম। কারণ এই টাইপের একটা প্রশ্ন যদি চলে আসে তখন তোমাকে হচ্ছে সেটার প্রেশার নিতে হবে। তবে এত বেশি মুখস্থ করার দরকার নাই, জাস্ট ফ্লোটা মনে রাখবা যে কোন লাইনের পর কোন লাইন আসতে পারে। এখন এই কবিতাটা তুমি পড়বা, পড়ার পাশাপাশি তুমি হচ্ছে মানে কবি পরিচিতি, সেই কবির কোন কবিতাটা সবচেয়ে বেশি জনপ্রিয়, কোন গল্পটা সবচেয়ে বেশি জনপ্রিয়, কোন উপন্যাসটা সবচেয়ে বেশি জনপ্রিয়, বা হচ্ছে সেইখানের তোমার হচ্ছে ভাব সম্প্রসারণ বলতে গেলে মূল ভাব যে একটা বিষয় আছে সেটা পড়বা। এবং সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে তোমাকে শব্দ অর্থ পড়তে হবে। শব্দের অর্থগুলা খুবই ইম্পর্টেন্ট। তোমাকে একটা ওয়ার্ড দিবে, ঠিক আছে? যেমন গত বছর যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে তাঁত বলতে আমরা কি বুঝি। সো নর্মালি যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা, সেখানে তাঁত বলতে বুঝাইছে আসলে চাচা, কিন্তু তাঁতের আক্ষরিক অর্থ মানে সঠিক অর্থটা হচ্ছে বাবা বা পিতা। এখন তোমাকে এটা জানতে হবে, এখানে এই প্রশ্নটা অনেকেই ভুল করে আসছে। সো এই জন্য আমি বলবো যে তোমার অধ্যায় শেষে কিন্তু অনেক শব্দার্থ থাকবে, প্রত্যেকটা শব্দার্থ বই থেকে পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে। তাহলে গদ্য পদ্য শেষ হওয়ার পরে এই জায়গায় যে ব্যাকরণ পাঠটা, এটা নিয়ে আমরা আলোচনা করব, কথা বলবো, এবং বিস্তারিত অনেক আলোচনা থাকবে। গত পাঠে আমরা দেখেছিলাম যে ব্যাকরণ থেকে কি কি জিনিস আসতে পারে, মানে ব্যাকরণ কি কি থাকবে। হ্যাঁ, সেই ভিডিওটা যদি তুমি না দেখে থাকো তাহলে ভিডিওটা অবশ্যই গিয়ে দেখে আসবা। ব্যাকরণ পাঠটা আমরা একটু সময় নিয়ে পড়তে হবে, কারণ ব্যাকরণে তুমি রুলস রেগুলেশন যতই পড়ো না কেন সেটা প্র্যাকটিস করতে হয়। যেমন আমরা জানি আ যোগ আ ইকুয়াল টু আ, মানে হচ্ছে সন্ধির বেলায়। সো বিদ্যা যোগ আলো ইকুয়াল টু বিদ্যালয় হয়। এখন তোমাকে এরকম 1000টা প্র্যাকটিস করার পরে তোমার এই রুলসটা মাথার ভিতরে ঢুকবে।
ওকে, তারপর হচ্ছে ধরো সমাস, বিভক্তি, কারক, হ্যাঁ, এই টাইপের অনেক জিনিস আছে যেগুলো আমরা পড়লে পারবো, কিন্তু আমাকে বারবার সেগুলো প্র্যাকটিস করতে হবে। এই জন্য আমি সাজেশন করব তুমি হচ্ছে যে কাজটা করতে পারো সেটা হচ্ছে একটা তোমার মডেল কোশ্চেন, যেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক বলা হয়, একটা প্রশ্ন ব্যাংক কিনে নিয়ে তুমি হচ্ছে তোমাকে জাস্টিফাই করতে পারো, নিজেকে হচ্ছে যাচাই বাছাই করতে পারো যেভাবে পারো। ওকে, এরপর হচ্ছে বাংলা বিরোচন পাঠে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, ভাগধারা, হ্যাঁ, এরকম এগুলো নিয়ে আমরা গত ভিডিওতে বলেছিলাম। এই পাঠগুলো থেকে প্রায় ভালোই প্রশ্ন আসে, তুমি এগুলাকে হচ্ছে একটু গুরুত্ব দিয়েই পড়তে হবে। এই টাইপের সহজ টেকনিকে আমি আজকের এই ভিডিওটা কেন বানিয়েছি, কারণ হচ্ছে মনে রাখো যে তোমার যদি টু ডিজাইন ইউর লাইফ, টু ডিজাইন ইউর ডে, টু ডিজাইন ইউর লাইফ, তুমি যদি তোমার দিনকে ডিজাইন করতে পারো তোমার লাইফ ডিজাইন হয়ে যাবে। সো আমার প্রত্যেক দিন রুটিন যাচাই করতে হবে যে কালকে সকালে আমি কি পড়বো। সো কালকে সকালের পর আজকে রাতে আমি ঠিক করে ঘুমাবো, আজকে রাতে কি করব সেটা হচ্ছে আমি গতকালকে রাতে ঠিক করব, মানে হুট করে আমার কোনো প্ল্যান আসার মানে সুযোগ থাকবে না। এমন হইতে পারবে না এখন যে আমাকে কেউ কল দিয়ে বলবে যে বন্ধু চল এই জায়গায় একটা মুভি দেখতেছি, আমরা যাই মুভিটা দেখি, না, এই ধরনের চান্স দেওয়ার কোনো সুযোগই নাই। আমার আগামীকালটা কিভাবে চলবে সেটা আমি আজকে রাতে ঘুমানোর আগে ঠিক করে রাখবো। অনাকাঙ্ক্ষিত দুই একটা ঘটনা ঘটতে পারে, কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা রেগুলার যাতে করে না হয়, রেগুলার যাতে করে এমন না হয় যে তোমার রুটিন ব্রেক হয়। মনে রাখবা রুটিন ব্রেক হলে কিন্তু তোমার আলটিমেট গোলে তুমি পৌঁছাইতে পারবা না। সো আমার কথা এখানেই যে তুমি তোমার রুটিন মাফিক লাইফটা মেনটেন করার ট্রাই করবা এই 3 থেকে 4 মাস। এই 3 থেকে 4 মাস কিন্তু তোমার লাইফের সবচেয়ে গোল্ডেন টাইম হিসেবে মেমোরেবল হয়ে থাকবে। তোমার এই 3 থেকে 4 মাস সবসময় মনে থাকবে যে এই 3 থেকে 4 মাস আমি সব ছেড়ে দিয়েছিলাম। অনেকে তো এমনও হয় যে তার রিলেশনশিপ ব্রেকআপ করে ফেলে, অনেকে তো এমনও হয় যে তার হচ্ছে বন্ধু বান্ধবের সার্কেলটা হচ্ছে সে ছেড়ে দিয়ে চলে আসে, অনেকে তো এমন হয় যে তার নেশা পেশার জায়গায় যে ভালোবাসা, প্রেম, রাজনীতি সব কিছু ছেড়ে দিয়ে সে হচ্ছে পড়াশোনাটা করে। তো এই আমার কথা এটাই যে তোমার যাতে করে রুটিন মাফিক লাইফটা চলতে পারে, রুটিন মাফিক লাইফ না চলতে দেওয়ার যে মানে ডকুমেন্টগুলা বা যেই অপোনেন্টগুলা তোমার হয়ে কাজ করবে, যে তারা হচ্ছে তোমাকে রুটিন মেনটেন করতে দিবে না, তাদেরকে তুমি মেনটেন করার দরকার নাই, তাদেরকে কাট আউট করে দাও, তাদেরকে বাদ করে দাও, ঠিক আছে, তাদের লাইফে রাখার দরকার নাই। যারা তোমার রুটিন মেনটেন করতে দেয় না তাদেরকে তুমি রেখে কি লাভ? তাহলে তোমাকে তাদেরকে রাখতে হবে বা সেই সব জিনিসই রাখতে হবে যারা তোমাকে রুটিন মেনটেন করে চলতে দেয়। এবং তোমার যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার স্বপ্ন না হয়ে থাকে তাহলে তুমি আমার কথা শোনার দরকার নাই, কোনো বিন্দুমাত্র দরকার নাই, এবং আমার কথা থাকবে তুমি ভিডিওটা এই পর্যন্তই দেখায় শেষ করে চলে যাও। বাট যদি তোমার আলটিমেট গোল থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, তাহলে অবশ্যই তোমাকে রুটিন মাফিক মেনটেন করতে হবে লাইফ, এবং হচ্ছে মনে রাখতে হবে তুমি যদি তোমার লাইফকে ভালো করতে চাও তাহলে তোমাকে হচ্ছে শর্ট টাইম একটু পেইন নিতে হবে। আমরা জানি যে শর্ট টাইম পেইন, লং টাইম গেইন, ঠিক আছে। সো বিষয়টা এটাই। চলো এখন হচ্ছে আমরা যেটা দেখবি ইংলিশের 2টা পার্ট। আমরা আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই কয়েকটা বিষয় ইম্পর্টেন্স দিই, তোমরা যদি দেখে থাকো, স্বাধীন ভাই বলো, আমি বলো, যারা এই ভিডিও বানায় আমরা কিন্তু এইগুলোকে ইম্পর্টেন্স দিই। তো ভোকাব পার্টে অনেক জিনিস থাকে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভোকাবুলারি, প্রিপোজিশন, তারপর হচ্ছে তোমার অ্যানালজিও একটু মুখস্থ করতে হয়, এরপর হচ্ছে তোমার গ্রুপ ভার্ব থাকে। সো এই বিষয়গুলো একটু মুখস্থ রাখতে হবে একদম, প্রতিদিন এগুলোর জন্য আলাদা আলাদা করে 5 থেকে 10 মিনিট সময় রাখতে হবে। সেটা নিয়ে আমি পরবর্তী দিন আরেকটা ভিডিও বানাবো, যে সেটা হচ্ছে তোমার মানে রুটিনটা কীভাবে বানাবা। যদি তোমার রুটিন কিভাবে বানাবা এই ভিডিওটা আসলে চাও, তাহলে আমি বলবো তাহলে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে যাই, তো দেখি কয়জনের রুটিন লাগবে। আমি আমার মতো করে সুন্দর করে একটা রুটিন তোমার জন্য বানাই দিব, বাট একটু তোমার হচ্ছে অবশ্যই কমেন্ট করে যাইতে হবে যে ভাই আমরা রুটিনটা চাই। যদি আসলে রুটিন চাও তাহলে অবশ্যই কমেন্ট জাপ লাগবে। গ্রামার পার্ট নিয়ে আমরা পূর্ণ আলোচনা করব, পূর্ণ বিস্তারিত আলোচনা থাকবে, এবং গ্রামার নিয়ে আমরা সবচেয়ে বেশি কাজ করব। আমরা সবসময় গ্রামার নিয়ে লাইভে আসবো, গ্রামার নিয়ে কথাবার্তা বলবো। জাস্ট মনে রাখতে হবে ফ্রি লাইভ ক্লাস বলো আর ফ্রি ইউটিউব ভিডিও বলো, সবগুলো ভিডিও কিন্তু তোমার দেখতে হবে, এবং গ্রামার নিয়ে যেখানে কথা হয়, যেভাবে কথা হয় সেভাবেই সেই অনুযায়ী পড়তে হবে, সেই অনুযায়ী জানতে হবে, এবং গ্রামারে সবচেয়ে বেশি সময় দিতে হবে, গ্রামার প্র্যাকটিস করতে হবে, গ্রামার রুলস মুখস্থ রাখতে হবে, কোন রুলসের পরে কি হয় সেটা কিন্তু আসে, ঠিক আছে। আর্টিকেল বলো, রাইট ফর্ম অফ ভার্ব বলো, টেন্স বলো, সব কিছুই তোমাকে কিন্তু মাথার ভিতরে রাখতে হবে। অনেকে বলে ভাই ইংলিশে দুর্বল বলতে কিছু নাই, জাস্ট একটু ব্রেনটাকে ক্লিয়ার করো, মাথার ভিতরে বাজে চিন্তা দূর করে দাও, তোমাকে দুর্বল ভাবার সুযোগই নেই। সো ওকে, এরপরে আমরা যেটা দেখবো হিসাব বিজ্ঞান আর ফিনান্স, এটা নিয়ে গত ক্লাসেও কথা বলছিলাম। ম্যাথ থেকেও প্রশ্ন আসে, থিওরি থেকেও প্রশ্ন আসে। তো ম্যাথ থেকে কিন্তু কম আসে, থিওরি থেকে বেশি আসে। আমাকে কিন্তু হিসাব বিজ্ঞান বা ফিনান্স যেটাই বলো
বলো থিওরি বেশি করে পড়তে হবে। থিওরি কীভাবে পড়বো, প্রত্যেকটা লাইন আমাকে পড়তে হবে। এখন তুমি বলবো যে হিসাব বিজ্ঞানে তো আমি থিওরি পড়ার মতো কিছু দেখি না, সেটা তোমার এইচএসসিতে ছিল। অ্যাডমিশনের জন্য তোমাকে অবশ্যই কী করতে হবে, থিওরি পড়তে হবে। আর জন্য তোমাকে অ্যাডমিশনে যে সবচেয়ে বেশি জনপ্রিয় বই সেটা হচ্ছে র্যাপস, এই বইটা তোমাকে কিনতে হবে। বা অন্য বইও আছে, যেমন হিসাব বিচিত্রা আছে, সেই বইটা কিনলে তুমি হচ্ছে হিসাব বিজ্ঞানের থিওরি বা ফিনান্সের থিওরি পাবা। এবং পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা টপিকস পড়তে হবে, কোনোটা বাদ দেওয়া যাবে না। থিওরি থেকে বেশি প্রশ্ন আসে, ম্যাথ থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো ক্যালকুলেটর ছাড়াই তো করতে হয়। তো ক্যালকুলেটর ছাড়া তুমি কীভাবে ম্যাথ করবা সেটা আমি তোমাকে দেখাই দিব, আমি তোমাকে বুঝিয়ে দিব যে ক্যালকুলেটর ছাড়াই যে একটা মানুষ ম্যাথ করতে পারে, মুখে মুখে ম্যাথ করতে পারে, চোখে চোখে ম্যাথ করতে পারে। ঠিক আছে, ওকে। সো আমরা হচ্ছে হিসাব বিজ্ঞান নিয়ে এইভাবে আলোচনা করবো। এবং আমি বললামই তো রুটিন তোমাদেরকে আমি পরবর্তী ভিডিওতে দিব, জাস্ট একটু কমেন্ট বক্সে কমেন্ট লাগবে। আর তুমি যদি এই ভিডিওটা এই পর্যন্ত দেখো, তার মানে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ। বাই হুক অর বাই ক্রুক তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবে। অফলাইন অনলাইনের ডিফারেন্সটা আমরা তোমাদেরকে বলবো না, তোমরা নিজেরাই ডিফারেন্সটা বুঝতে পারবা। যারা অফলাইনে কোচিং করো বিভিন্ন কোচিং সেন্টারে, তারা দেখো যে তাদের মানে প্রেজেন্টেশনটা কেমন বাজে। আমি নিজেও অফলাইনে কোচিং করছিলাম, দেখছিলাম যে তারা আসে আড্ডা দেয়, গল্প করে, মানে হুলস্থুর অবস্থা, পড়াশোনার নাম গন্ধ কিছুই নাই। আর তোমরা যতটুকুই দেখো, আমরা কিন্তু সবসময় কথা বলার উপরে থাকি এবং বোঝানোর চেষ্টা করি, এবং যতটুকু সামর্থ্য আছে আমরা সেই সামর্থ্যের জায়গা থেকে আমরা সবসময় তোমাদের সাথে প্রাণবন্ত একটা ক্লাস নেওয়ার চেষ্টা করি। আর সেই ক্লাসগুলো কেমন হয় তোমরা অলরেডি জানো। আমাদের সবগুলো ক্লাসে 6 থেকে 7টা করে হচ্ছে তোমার ভিডিও দেওয়া আছে, সেগুলো তুমি যদি আমাদের কমেন্ট বক্সে পাবা। আর মনে রাখবা, আমরা কিন্তু প্রত্যেকদিন পরীক্ষা নিয়ে থাকি, আর পরীক্ষার জন্য আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে তুমি অ্যাড হয়ে নিতে পারো। তুমি আমাদের প্রথম কমেন্টটা একটু চেক করবা, তাহলে সেখানে তুমি হচ্ছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা পাবা। এবং মনে রাখবা, সেখানে কিন্তু আমরা প্রত্যেকদিন পরীক্ষা নিই। আর এই যে সিউনিটের ক্লাস কোর্স, এখানে তোমার বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ফিনান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, এগুলোর উপর মানে যথারীতি ক্লাস হবে। যতটা দরকার, এখানে যে সংখ্যাটা দেওয়া আছে তার থেকে বেশি হইতে পারে, কোনোদিনও কম না। এবং প্রত্যেকটা ক্লাসের পরে কিন্তু তোমার হচ্ছে এক্সাম হবে, প্র্যাকটিস শিট আমরা দিব, সেগুলো সেই ক্লাসের পিডিএফ আমরা দিয়ে দিব। এবং সবচেয়ে মজার ব্যাপার, সব ক্লাস শেষে আমরা আবার ফাইনাল মডেল টেস্ট নিব 20টা। আর এই ক্লাসগুলো শুরু হবে তোমার 28 ডিসেম্বর থেকে। এবং এই কোর্সটা করতে গেলে তোমাকে 3000 টাকা দিতে হবে আমাদেরকে। এই 3000 টাকার বিনিময়ে আমরা তোমাদেরকে প্রায় 4 মাসের মতো সার্ভিস দিব। ভর্তি হওয়ার নিয়ম হচ্ছে, এখানে দেওয়া 2টা নাম্বারে তুমি জাস্ট যোগাযোগ করবা। এই 2টা নাম্বারে যোগাযোগ করে তুমি তোমার ভর্তি কার্যক্রমটা কনফার্ম করে ফেলবা। মনে রাখবা, ঢাকা বিশ্ববিদ্যালয় কঠিন নয়, প্রস্তুতি যদি গোছানো হয়। আর সেই প্রস্তুতিকে গোছানোর জন্য আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক মেধাবী শিক্ষার্থী একসাথে হয়েছে। ইনশাআল্লাহ তোমাকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইয়ে দিব।